আজ মার্চ মাসের 1 তারিখ। যথারীতি আজকের ভিডিওতে থাকছে এই মার্চ মাসে আপনারা কি কি ধরনের সবজি চাষ করতে পারেন, কি কি ধরনের শাক চাষ করতে পারেন এবং কোন জাতের শাকসবজি আপনারা যদি চাষ করেন সেক্ষেত্রে আপনারা ভালো ফলন পাবেন এই সময়ে। এবং পাশাপাশি আপনার যে বাগান আছে, আপনার যে জমি আছে, সেটাকে কিভাবে আপনি সর্বোচ্চ ব্যবহার করতে পারেন সেটাই আজকের ভিডিওতে থাকছে। তো পুরো ভিডিওটা দেখবেন। তো ভিউয়ার্স, প্রথমেই আমরা শুরু করি শাক দিয়ে। এই সময় আপনারা কি শাক চাষ করতে পারেন? এই সময় আপনারা পুঁই শাক চাষ করতে পারেন। আর যেহেতু সামনে আবার বৃষ্টিপাত শুরু হবে, সেই কারণে আপনারা এখন যদি পুঁই শাক চাষ করেন, অবশ্যই আপনারা মাটিতে না করে আপনারা মাচাই করবেন, সেক্ষেত্রে আপনারা ফলনটা ভালো পাবেন। আর পুঁই শাক যেহেতু এটা হলো নাইট্রোজেন বেশি প্রয়োজন হয়, মানে হলো যেহেতু এটা পাতা জাতীয় একটা শাক, মানে শাক, তো আমরা মূলত এটার পাতাটা আমরা এর ডগাটাই আমরা নিব। সেই কারণে আপনি যেখানে রোপণ করবেন সেখানে যাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেনের যোগান থাকে সেটা আপনারা খেয়াল রাখবেন। আর নাইট্রোজেনের জন্য আপনারা যেটা করতে পারেন, আপনারা গোবর দিয়ে আপনারা পুঁই শাকের যে জমিটা সেটা রেডি করতে পারেন। আপনারা কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট দিয়ে আপনারা রেডি করতে পারেন। পাশাপাশি আপনারা যদি রাসায়নিক সার ব্যবহার করতেন সেক্ষেত্রে আপনারা কিছু পরিমাণ ইউরিয়া সার আপনারা ব্যবহার করতে পারেন। আর পাশাপাশি শুধুমাত্র যে ইউরিয়াই লাগবে তা নয়, এটাতে কিন্তু মানে নাইট্রোজেন লাগবে তা নয়, এটাতে কিন্তু ফসফরাসও লাগবে। কারণ হলো ফসফরাসটার জন্য সে শিকড়টা ভালোভাবে গঠন করে সে তাড়াতাড়ি দ্রুত বড় হবে। তো ভিউয়ার্স, পুঁই শাকের ভালো ভালো জাতের নামগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন। আর ভিউয়ার্স, আরেকটি শাক আপনারা চাষ করতে পারেন এই সময়, সেটি হলো ডাঁটা শাক চাষ। এই সময় আপনারা ডাঁটা শাক চাষ করলে বেশ ভালো ফলন পাবেন। এই সময় যেহেতু শীত শেষ হয়ে গিয়েছে, গরম শুরু হচ্ছে, এই সময় ডাঁটা শাকের চাহিদাটাও বাজারে প্রচুর থাকবে। পাশাপাশি নিজেদেরও পরিবারেও প্রয়োজন হয়। আর ডাঁটা শাক রোপণ করার ক্ষেত্রে এই সময় মনে রাখবেন, যেহেতু এখন বর্ষা মানে শুরু হয়নি, মানে বৃষ্টিপাত খুব অল্প হবে, হয়তো মাঝে মধ্যে হবে, সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে মাটিটা যাতে একদম শুকিয়ে না যায়। সেক্ষেত্রে কিন্তু ডাঁটা শাকগুলো খুব একটা ভালো হবে না, স্বাদটা নষ্ট হয়ে যাবে এবং খুব দ্রুত বাড়বে না। সেই কারণে আপনার ডাঁটা শাকের জমিতে অবশ্যই আপনারা পানির যোগানটা সবসময় রাখতে হবে। আর ডাঁটা শাকের ভালো ভালো বীজের নামগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর ডাঁটা শাক জন্য যে জমিটা রেডি করবেন সেটা হলো মাটিটাকে একদম ঝুরঝুরে করে নেবেন। কারণ হলো ডাঁটা শাকের বীজগুলো কিন্তু খুব ছোট ছোট হয়। আপনার মাটিটা যদি ঝুরঝুরে না করে থাকেন সেক্ষেত্রে আপনার বীজটা ছিটিয়ে দেওয়ার পর সেখান থেকে কিন্তু জার্মিনেট ভালো হবে না, অথবা নষ্ট হয়ে যাবে, খুব বেশিও হবে না। তো সেই কারণে মাটিটাকে একদম ঝুরঝুরে করে নেবেন, সেক্ষেত্রে আপনারা ফলনটা ভালো পাবেন। আর এটার জন্য আপনারা সারের কি পরিমাণ সার লাগবে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আর বীজের নামগুলো দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এই সময় আপনারা আরেকটি শাক চাষ করবেন, সেটা হলো গিমা কলমি। তো কলমি শাকটা এই সময় খুব ভালো হয় এবং সামনে যখন বর্ষাকাল শুরু হবে, মানে বৃষ্টি শুরু হবে, তখন দেখবেন কলমি শাকটা খুব সুন্দর বেড়ে উঠবে। আর এর আগে বৃষ্টিপাত হওয়ার আগ পর্যন্ত আপনারা কিন্তু রেগুলার পানি দিয়ে যেতে হবে কলমি শাকের জন্য। আর কলমি শাকটা কিন্তু পুষ্টিগুণ হিসেবে কলমি শাকটা কিন্তু খুব ভালো একটা শাক। আপনারা এই সময় এটা অবশ্যই চাষ করতে পারেন। এবং কলমি শাকটা আপনারা কলমি শাকের জন্য খুব ভালো জমি লাগবে এমন নয়, আপনারা যে কোনো জায়গায় আপনারা রোপণ করে দিতে পারেন। জাস্ট শুধুমাত্র যদি সূর্যের আলো থাকে সেক্ষেত্রে খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। ইভেন জলা জায়গা যেখানে পানি জমে থাকে সেসব জায়গায় কিন্তু কলমি শাকটা খুব ভালো হয়। ভিউয়ার্স, এই সময় আপনারা সবজি জাতীয় ফসলের কথা যদি বলি, এই সময় আপনারা লাউ চাষ করতে পারেন। লাউ চাষ এই সময় বেশ ভালো হবে। সামনে প্রচন্ড মানে গরম আসছে, তো গরমের সময় লাউয়ের কিন্তু প্রচুর চাহিদা থাকে, যেহেতু মানে এটা পানি নির্ভর একটি ফল। এই কারণে খুব মানে চাহিদা থাকে এই সময়, কারণ প্রচন্ড গরমে মানুষ কিন্তু এই ধরনের সবজি কিন্তু পছন্দ করে। আর লাউয়ের ভালো ভালো জাতের নামগুলো স্ক্রিনে দেখতে পাবেন। আর লাউয়ের জন্য আপনারা অবশ্যই তো মাচা লাগবে এবং আপনারা মাদা আকারে তৈরি করে নেবেন। আর এক একটি মাদায় আপনারা যদি কম্পোস্ট সার ব্যবহার করতে চান, আমি বলবো এক একটি মাদায় 2 থেকে অ্যাটলিস্ট 3 কেজি আপনারা কম্পোস্ট সার ব্যবহার করবেন। আর এর বাইরে যদি আপনারা গোবর সার ব্যবহার করেন, আপনারা 5-6 কেজি গোবর সার দিয়ে দিতে পারেন। তো একটি মাদায় যেটা হলো 2টি বা 3টি ম্যাক্সিমাম আপনারা যেটা হলো যে চারা থাকবে। আর এই সময়ে আপনারা যে যে ভালো ভালো জাতের নামগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেটা দেখে নিতে পারেন। আর পাশাপাশি লাউয়ের মতো আরেকটি সবজি আপনারা চাষ করতে পারেন, সেটা হলো মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটাও এই সময় বেশ ভালো হবে এবং মাচাতে আপনারা করবেন, এখন মাটিতে করবেন না। কারণ আগে শীতকালে কিন্তু আমরা মাটিতে করতে পেরেছি, কিন্তু এখন মাচায় করবেন। আর মিষ্টি কুমড়ার মাদাটাও কিন্তু লাউ এর মতোই আপনারা তৈরি করে নেবেন এবং খুবই সহজ চাষ করা। আর মিষ্টি কুমড়া এবং লাউ এই দুটি ফলের মধ্যেই সবজির মধ্যেই কিন্তু এক ধরনের সমস্যা খুব আপনারা দেখতে পাবেন, সেটা হলো যে ফল ছিদ্রকারী যে পোকাটা, সেটা হলো ফলগুলোকে নষ্ট করে দেবে। সেক্ষেত্রে আপনারা এটার জন্য ভিন্ন ভিন্ন ধরনের ব্যবস্থা আছে, সেটা আপনারা নিতে পারেন। তো সেগুলো নিয়ে আমার ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেলে। আর এর বাইরে এই সময় কিন্তু মিষ্টি কুমড়া বিশেষ করে প্রচুর ছত্রাকজনিত সমস্যা হবে, তো সেগুলোর জন্য আপনারা খেয়াল রাখবেন। তো ভিউয়ার্স, এই সময়ে আরো যদি সবজির কথা বলি, এই সময় আপনারা পানি জাতীয় সবজি যেহেতু কথা বলছি, সেগুলোর মধ্যে আরো আপনারা চিচিঙ্গা চাষ করতে পারেন। এই সময় আপনারা এই সময় ধুন্দল চাষ করতে পারেন। এবং সামনে যখন প্রচন্ড গরম পড়বে এই সময় কিন্তু এই সবজিগুলোর চাহিদা প্রচন্ড থাকে। এবং প্রথম আপনারা এখন যদি রোপণ করেন, দেখা যাবে যে মিড এপ্রিলে কিন্তু আপনারা ফলন পাওয়া শুরু করবেন। তো তখন প্রচন্ড গরম আবহাওয়া থাকবে, তখন এই ধরনের সবজিগুলোর বেশ চাহিদা থাকে।
নিজের প্রয়োজনেও আপনারা খুব ভালো পাবেন। তো ধুন্দল, ধুন্দলের ভালো ভালো বীজের নামগুলো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর চিচিঙ্গার গুলো আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি, সেটা আপনারা দেখতে পারেন। ভিউয়ার্স, এই সময় আপনারা বেগুন চাষ করতে পারেন। তো বেগুন চাষটাও বেশ ভালো হবে এই সময়। তো এই সময় আপনারা যদি চারাটা রোপণ করে দেন, খুব দ্রুত চারাগুলো বড় হয়ে যাবে। তো এই সময় আমি বলবো যেটা হলো, আপনার বীজ থেকে চারা না করে আপনারা সরাসরি যদি নার্সারি থেকে চারা সংগ্রহ করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনারা মানে দ্রুত ফলনটা পাবেন আর খুব দ্রুত বাড়বে চারা এই সময়, যদি আপনারা ঠিকভাবে আপনারা মাটি তৈরি করে নিতে পারেন। আর বেগুন চাষ নিয়ে আমার কয়েকটি ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই সময়ে মানে মার্চ মাসে আপনারা কোন জাতের বেগুনটা চাষ করলে ভালো হবে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন। আর পাশাপাশি এই সময় কিন্তু আপনারা মরিচ চাষ করতে পারেন। তো সামনে কিন্তু বর্ষাকাল আসছে, এই সময়ে যদি আপনারা মরিচ চাষ করে সেটা আপনারা যদি মানে মরিচের ফলনটা যদি রক্ষা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো একটা ফলন পাওয়া যায় এবং পাশাপাশি বাজারে কিন্তু খুব প্রচুর চাহিদা থাকে, প্রচুর দাম থাকে এই সময়। আর মরিচটা আপনারা এখন চাষ করার সময় খেয়াল রাখবেন একটু উঁচু জমিতে চাষ করার জন্য, যাতে সামনে যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে পানি জমে যাতে মরিচ গাছগুলো নষ্ট হয়ে না যায়। কারণ মরিচ গাছ কিন্তু গোড়ায় যদি পানি জমে, সেক্ষেত্রে কিন্তু মরিচে খুব দ্রুত পচন ধরে যাবে, পচন ধরে গাছগুলো মারা যাবে খুব দ্রুত। তো এই কারণে তখন দেখা যাবে কি আপনার মানে ছত্রাকনাশকের পিছনে প্রচুর খরচ যাবে। সেই কারণে আপনারা যদি মাটিটা একটু উঁচু করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনারা এই ছত্রাকজনিত যে খরচটা সেটা থেকে আপনারা মুক্তি পাবেন। আর ভিউয়ার্স, এই সময়ে আপনারা যেহেতু প্রচন্ড গরম সামনে আসছে, আর এই সময়ে একটি সবজি কিন্তু খুব চাহিদা থাকে এবং দামটাও কিন্তু অনেক উচ্চ থাকে, এবং বিশেষ করে গত কয়েক বছর ধরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেই সবজিটা যেটার নামটা আমি বলি সেটা হলো করলা। করলা হলো বাজারে কিন্তু আপনার 80 টাকার নিচে আসলে করলা দেখতে পাওয়া যায় না, আর যখন প্রচন্ড গরম পড়ে তখন 120 টাকা পর্যন্ত চলে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা যারা নিজের জন্য চাষ করবেন তারাও কিন্তু আপনারা এই সময় করলা চাষ করতে পারেন, আপনাদের খরচ বেঁচে যাবে বাজার থেকে কেনার। আর পাশাপাশি যারা বাজারে বিক্রি করেন তাদের জন্য কিন্তু বেশ লাভজনক একটা সময়। আর করলার মধ্যে একটি সমস্যা যেটা হলো, করলা খুব তেতো ফল, কিন্তু তাই বলে কিন্তু এই যে ফল ছিদ্রকারী যে পোকাগুলো সেগুলো কিন্তু তাকে রক্ষা করে না, মানে মাফ করে না, তাকেও কিন্তু প্রচুর পরিমাণ আক্রমণ করে। তো এই কারণে আপনারা ফল ছিদ্রকারী পোকা থেকে বাঁচার জন্য আপনারা ভিন্ন ভিন্ন আপনারা ব্যবস্থা নিতে পারেন, যেমন ধরুন হলুদ ফাঁদ ব্যবহার করতে পারেন অথবা ফেরোমন ফাঁদ আপনারা ব্যবহার করতে পারেন। এই সময় আরেকটি আপনারা সবজি চাষ করতে পারেন, সেটা হলো যে বরবটি। এই সময় বরবটি খুব ভালো হবে এবং সামনে যখন বৃষ্টিপাত হবে, বৃষ্টিপাত হলেও কিন্তু বরবটি নষ্ট হবে না, এবং যত বেশি পানি থাকবে মানে বৃষ্টি হবে তত কিন্তু বরবটিগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। শুধুমাত্র যাতে বরবটির যে মাদাটা সেটা যাতে পানির নিচে না চলে যায় সেটা আপনারা খেয়াল রাখবেন। আহ আর বরবটি এই সময় কিন্তু অনেক ধরনের বরবটি আপনারা চাষ করতে পারেন। তো ভালো ভালো জাতের নামগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর বরবটির ব্যাপারে আরেকটু বলে নিই, যেহেতু সিম জাতীয় গাছ, এবং এই সিম জাতীয় গাছ কিন্তু আমাদের জমির জন্য খুবই ভালো। কারণ হলো এটা নিয়ে আমার বিস্তারিত একটি ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তারপর আমি সংক্ষেপে বলি, যেটা হলো যে সিম জাতীয় গাছ জমির উর্বরতা বৃদ্ধি করে কিভাবে, সেটা হলো যে তার শিকড়ের মাধ্যমে সে কিছু কেমিক্যাল ছাড়ে, যেটা হলো উপকারী যে অণুজীবগুলো আছে তাদেরকে জমিতে আকৃষ্ট করে, এবং তারা কিন্তু জমির উর্বরতা বাড়িয়ে দেয়। তো যার কারণে আপনারা এই সময় বরবটি চাষ করে যেই জমিটা হয়তো খুব একটা উর্বর নয়, সেই জমিতে আপনারা বা একই ফসল অনেকবার চাষ করছেন সেই সব জমিতে আপনারা এই বরবটি চাষ করে নিতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওর প্রথমে কিন্তু আমি বলেছিলাম যে আপনার যে জমিটা আছে সেটাকে সর্বোচ্চ কিভাবে আপনি ইউটিলাইজ করতে পারেন সেটার ব্যাপারে আমি বলবো। তো যেটা হলো, আপনারা এই সময় আপনার কোনো জমির অংশ যদি ছায়াযুক্ত থাকে, যেমন আমি এখন বসে আছি, এখন কিন্তু দুপুরবেলা, কিন্তু তারপর এখানে ছায়া, এইসব জায়গায় আপনারা কিন্তু কিছু চাষ করতে পারেন, সেটা হলো কচু চাষ করতে পারেন। আপনারা যদি এইসব জমিতে কচু চাষ করেন, আপনার জমিটা যেহেতু পতিত পড়ে থাকে বা এখানে তেমন কোনো ফসল হয় না, সেক্ষেত্রে আপনারা এখান থেকে প্রচুর পরিমাণে কচু আপনারা সংগ্রহ করতে পারেন। আপনারা এই সময় লতি গাছ কচু আপনারা আহ চাষ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা লতি পাবেন। পাশাপাশি আপনারা পানি কচু আপনারা চাষ করতে পারেন। তো পানি কচুটাও কিন্তু খুব সুন্দর হবে। আর যেহেতু সামনে বর্ষাকাল আসছে, বর্ষাকালে যখন পানি আহ প্রচুর বৃষ্টিপাত হবে তখন কিন্তু কচুগুলো খুব সুন্দর বেড়ে উঠবে। আর কচু কিন্তু আপনারা মানে খুব ভালো জমির প্রয়োজন নেই, আপনার খুব উর্বর জমির প্রয়োজন নেই, যেমনটা আমি বলছিলাম যে এখানে আমি ছায়াযুক্ত স্থান, এখানে আপনারা কচু করতে পারেন। পাশাপাশি এখানে পতিত যে জমিগুলো সেখানে আপনারা করতে পারেন। পাশাপাশি যেই জমিগুলোতে পানি জমে থাকে, বৃষ্টির পানি জমে থাকে, সেগুলোতে কিন্তু আপনারা কচু চাষ করতে পারেন এবং বেশ ভালো ফলন পাবেন। তো ভিউয়ার্স, যাওয়ার আগে দু একটি সবজির কথা না বলে গেলেই নয়। আপনারা এই সময় যে সবজিগুলো চাষ করতে পারেন সেটা হলো, আপনারা এই সময় ঢেঁড়স চাষ করতে পারেন। এই সময় ঢেঁড়স চাষটা বেশ ভালো হবে, এবং ঢেঁড়স চাষে ভালো ভালো জাতগুলো আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা সেটা দেখে নিতে পারেন। আর ঢেঁড়সের পাশাপাশি আপনারা চাষ করতে পারেন এই সময় চাল কুমড়া চাষ করতে পারেন। তো চাল কুমড়াটাও ওই যেহেতু পানি জাতীয় ফসল, মানে প্রথম অবস্থায় আমি যেটা বলেছিলাম যে গ্রীষ্মের সময় কিন্তু এটা চাহিদা প্রচুর থাকে, এবং আপনারা বাজারে কিন্তু বেশ ভালো দাম পাবেন, আর নিজের প্রয়োজনেও কিন্তু আপনারা এই সময় বেশ ভালো পাবেন। আর পাশাপাশি আপনারা পটল চাষ করতে পারেন। সাধারণত পটল চাষ বীজ নয়, বরং এটা কিন্তু কাটিং, মানে গাছের কাটিং দিয়ে কিন্তু চাষ করা হয়। তো আপনারা আশেপাশের কোনো যারা বীজ বিক্রি করে, চারা বিক্রি করে, তাদের কাছ থেকে আপনারা এই
পটলের যে কাটিংগুলো সেগুলো আপনারা সংগ্রহ করে আপনারা রোপণ করে দিতে পারেন। আর এই সময় কিন্তু পটলের ফলনটা খুব ভালো হয়। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করবেন। ধন্যবাদ।